ছাত্ররা, কথা দেওয়া ছিল কর্তার ভূত লাইন টু লাইন ধরে তোমাদের কাছে বোঝাবো। সাধারণত একাদশ শ্রেণীর জন্য যে গল্পটি রয়েছে ছাত্রদের বারংবার আমার রিকোয়েস্ট শুনেছি যে এটা নাকি তাদের সমস্যা হয়, এর জট ছাড়িয়েতে আমাদের যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। তোমাদের কাছে বলবো ভিডিওটি কালেকশানে রাখো, বারবার ভিডিওটি দেখো। যেখানে সমস্যা হবে লাইন টু লাইন ধরে পড়াতে যেখানে সমস্যা হবে আমাকে নিশ্চিতভাবে কিন্তু তোমরা জানাবে। তাহলে আজকে শুরু করব কর্তার ভূত গল্পর লাইন টু লাইন ধরে বিশ্লেষণ। প্রবাসী পত্রিকায় প্রকাশিত লিপিকা নামক গল্পগ্রন্থ থেকে সংগৃহীত এই কর্তার ভূত, যা রাজনৈতিক রূপকাখ্যান বা রূপক প্রতীকধর্মী একটি গল্প। শুরু করছি ছাত্ররা। 1, বুড়ো কর্তার মরণকালে দেশ শুদ্ধ সবাই বলে উঠল, তুমি গেলে আমাদের কি দশা হবে? শুনে তারও মনে দুঃখ হলো, ভাবলে আমি গেলে এদের ঠান্ডা রাখবে কি? তা বলে মরণ তো এড়াবার জো নেই। তবু দেবতা দয়া করে বললেন, ভাবনা কি, লোকটা ভূত হয়ে এদের ঘাড়ে চেপে থাক। মানুষের মৃত্যু আছে, ভূতের তো মৃত্যু নেই। তোমাদের একটি কথা বলবো, 1 গুণ 18 যেটা MCQ রয়েছে বা 1 গুণ 12 যেটা SCQ রয়েছে, সুতরাং শর্ট কোশ্চেনের জন্য দশম শ্রেণীতে যেমন পড়েছো একাদশ শ্রেণীতে ঠিক তেমন পড়বে। প্রত্যেকটি লাইন টু লাইন তুমি মনে করবে যে ওখান থেকে কিন্তু প্রশ্ন পড়তে পারে। নিজে আগাবে এবং প্রশ্ন করতে করতে আগাবে, তাহলে টেক্সট বুক কিন্তু তোমরা জানতে সুবিধা হবে। কন্টেন্টটা শুধুমাত্র জানলে হবে না। বুড়ো কর্তার মরণকালে দেশ শুদ্ধ সবাই বলে উঠলো, তুমি গেলে আমাদের কি দশা হবে? শুনে তারও মনে দুঃখ হলো, ভাবলে আমি গেলে এদের ঠান্ডা রাখবে কে? তা বলে মরণ তো এড়ানোর জন্য নেই। তবু দেবতা দয়া করে বলেন, ভাবনা কি, লোকটা ভূত হয়ে এদের ঘাড়ে চেপে থাক না। মানুষের মৃত্যু আছে, ভূতের তো মৃত্যু নেই। এই যে ইম্পর্টেন্স জায়গা, মানুষের মৃত্যু আছে, ভূতের মৃত্যু নেই। সমস্ত গল্পের ব্যাকগ্রাউন্ড এবং তার বিষয়বস্তুর আলোপ আলোচনায় তোমাদের এই কথাটি আমি বোঝানোর চেষ্টা করেছিলাম। ভূত একটি সিস্টেম, ভূত একটি প্রথা, ভূত একটি ওয়ে, ভূত একটি অপরিবর্তনীয় মানসিক গঠন, যে গঠন থেকে মুক্তি পাওয়াটা কিন্তু খুব একটা সহজ নয়। লেখক বারবার বলছেন, এই মানসিকতা থেকেই তুমি মুক্তি পাও, এই মানসিকতা থেকেই তোমাকে মুক্ত হতে হবে, এই প্রভাব থেকেই তোমাকে নিজের মতো করে চলতে হবে। কিন্তু বুড়ো কর্তা মরতে বসলেও তার প্রভাব থেকে মুক্তি হচ্ছেই না, উল্টো বলছে তার অশরীরী অংশকে নিয়েই তারা বাঁচতে চায়। তারপর দেখো কি বলছে, দেশের লোক ভারী নিশ্চিন্ত হলো। কেন নিশ্চিন্ত হলো? কেননা ভবিষ্যৎকে মানলেই তার জন্য যত ভাবনা, ভূতকে মানলে কোনো ভাবনাই নেই। সফল ভাবনা ভূতের মাথায় চাপে, অথচ তার মাথা নেই, সুতরাং কারোর জন্য মাথা ব্যথা নেই। এটাই ঘটনা। মানুষ যদি ভবিষ্যতের কাণ্ডারি হয়, মানুষ যদি ভবিষ্যৎ চেতা হয়, মানুষ যদি আধুনিকতার পথে উত্তরণ ঘটানোর জন্য তার আগামী ভবিষ্যৎ ভাবতে শুরু করে, তাহলেই কিন্তু মানুষ সিদ্ধান্তে পৌঁছানোর আগেই কিন্তু তার মধ্যে চিন্তনের ছাপ পড়বে। কিন্তু তুমি যদি তোমার ফেলে আসা অতীত এবং সেই ফেলে আসা হতাশা তার মধ্যে আঁকড়ে বাঁচতে চেষ্টা করো, তাহলে কিন্তু তুমি কোনোভাবেই তোমার নিজের ক্ষেত্রে আধুনিকতার উত্তরণ ঘটাতে পারবে না এবং তোমার সমাজের মধ্যে কোনো পরিবর্তন আনতে পারবে না। তবু স্বভাব দোষে যারা নিজে ভাবতে যায় তারা খায় ভূতের কানমলা। অবশ্যই সমাজ যখন তার নির্দিষ্ট ছক বেঁধে দিয়েছে, সেই ছকের বাইরে দাঁড়িয়ে যখন তুমি ছক ভেঙে তোমার মধ্যে দিয়ে আধুনিকতার উত্তরণ ঘটানোর চেষ্টা করছো, সমাজ অধিপতিরা তোমার কান মলেই দেবে, বলবে নষ্ট ছেলে। সেই কানমলা না যায় ছাড়ানো, তার থেকে না যায় পালানো, তার বিরুদ্ধে না চলে নালিশ, তার সম্বন্ধে না আসে বিচার। দেশশুদ্ধ লোক ভূতগ্রস্ত হয়ে চোখ বুজে চলে। দেশের তত্ত্ববিজ্ঞানীরা বলেন, এই চোখ বুজে চলাই হচ্ছে জগতের সবচেয়ে আদিম চলা। একেই বলে অদৃষ্টের চালে চলা। মানুষ তার সভ্যতা, তার সময়কাল থেকে অন্যকে অনুসরণ করেছে, অন্যকে দেখেছে, অন্যের পথে পরিচালিত হয়েছে এবং সেই পরিচালিত পথে আমরা জীবন এমন এক দিশা যেখানে ঘাসের মধ্যে দিয়ে যদি কেউ হেঁটে চলতে শুরু করে, সেই পায়ের ছাপ দেখে 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 অন্যরাও ঠিক সেইভাবেই হেঁটে চলে। সমাজকে যেন ভূতে পেয়েছে, মানুষ যেন আজ অন্ধ, অদৃষ্টের নিয়ন্ত্রণে মানুষ চলছে। সৃষ্টির প্রথম চক্ষুহীন কীটাণীরা এই চলা চলত, ঘাসের মধ্যে, গাছের মধ্যে আজ এই চলার আভাস প্রচলিত। একদম তাই। চেতনাহীন কীটাণুরা, ছোট ছোট পতঙ্গেরা
তারাই তো একজনের পথকে অনুসরণ করে আরেকজন দৌড়ে দৌড়ে চলে। পিঁপড়ে যেমন তার নিজের ছকে হাঁটে, তার পিছনে পিছনে অন্যরা হাঁটে। পাখি যেমন তার নিজের ছকে হাঁটে, তার পিছন পিছন অন্যরা হাঁটে। এটা তো জ্ঞানহীন জনগোষ্ঠীর নিদর্শন, এটা তো পতঙ্গের নিদর্শন, এটা তো কীটাণুর নিদর্শন। সভ্যতার বা সৃষ্টির সেরা মানুষ তো এভাবে চোখহীনভাবে বাঁচতে পারে না। গাছ যেমন করে তার একদিকে চলে যাওয়া আলোর দিকে অন্য ডালপালাকে ছড়িয়ে দেয়, নিজের ধাঁচে গাছ চলতে পারে না। সূর্যের আকর্ষণ বলে যেমন তাকে চলতে হয়, মানুষ কেন তার নিজস্ব রূপরেখা নিয়ে দৌড়বে না? শুনে ভূতগ্রস্ত দেশ আপন আদিম আভিজাত্য অনুভব করে, তাতে অত্যন্ত আনন্দ পায়। এটাই সমাজের নিদর্শন। তোমার পরিবার, তোমার সিস্টেম, তোমার সমাজ যে সিস্টেমে তোমাকে বড় করেছে, সেই সিস্টেমকে যদি তুমি মেনে চলো, তোমাকে বলবে হ্যাঁ আমার আদর্শ সন্তান। তোমাকে বলবে হ্যাঁ এই তো বাহ, আমার সন্তানের গুণগর্ভ দেখে আজ আমি আভিজাত্য অনুভব করছি, অ্যারিস্টোক্রেসি আছে আমার ফ্যামিলির মধ্যে। কিন্তু যখনই তুমি তোমার নিজের মতো করে চলতে গিয়ে অন্যের মতপথকে বিসর্জন দাও, তোমাকে নষ্ট মানুষ হিসেবেই ভেবে চলা হয়। ভূতের নায়েব, ভূতের জেলখানার দারোগা, সেই জেলখানার দেওয়ালে চোখ দেখা যায় না, এই জন্য ভেবে পাওয়া যায় না সেটাকে ফুটো করে কি উপায়ে বেরিয়ে যাওয়া সম্ভব। আমাদের চারিদিকে যেন এক দেওয়ালের পরিমণ্ডল আছে, একটা বেষ্টনীতে যেন আমরা আটকে আছি। কেউ যেন এই বেষ্টনী দিয়ে আমাকে নজরদারি করছে, আমি এখান থেকে বার হচ্ছি না তো। সমাজ আমার পাশে একটা বৃত্ত টেনে দিয়েছে, সেই বৃত্তর বরাবর যেন একটি পাঁচিল আছে, সেই পাঁচিলের ওপর প্রান্ত থেকে কেউ যেন আমার দিকে হিডেন ক্যামেরা দিয়ে নজর দিচ্ছে যে আমি পালিয়ে যাচ্ছি না তো, আমি নতুন করে ভাবছি না তো। সেই দেওয়াল আমরা দেখতে পারছি না। যে দেওয়াল আমি ভাঙতে পারবো তাহলে তো সেই দেওয়াল তো দেখতে হবে। সমাজের এই যে নির্বাচিত নির্ধারিত সিস্টেমের দেওয়াল আমি ভাঙতে পারছি না, অথচ ওর অপর প্রান্ত থেকে কোনো এক নায়েব বসে আমার দিকে নজর দিচ্ছে। এই জেলখানায় যে ঘানি নিরন্তর ঘোরাতে হয়, তার থেকে এক ছটাক তেল বেরোয় না, যা হাটে বিকোতে পারে বেরোবার মধ্যে বেরিয়ে যায় মানুষের তেজ। ঘানি একটি পরিমাপ, ছটাক একটি পরিমাপের একক। সাধারণত বলা যেতে পারে এক বিঘে বা কাটার অনুপাত 1/16%। 16 ভাগের 1 ভাগকে সাধারণত ছটাক, পোয়া, এই ধরনের প্রাচীন মান্ধাত্য আমলের যে পরিমাপের একক ছিল সেখানে এই কথাটি বলছে। সমাজ আমাদের একটি নির্দিষ্ট রূপরেখা তৈরি করেছে, সমাজ আমাকে সমাজের প্রয়োজনীয়তায় খাটিয়ে নিচ্ছে। সেই প্রয়োজনীয়তায় সমাজের উত্তরণ ঘটবে কি ঘটবে না এটা ব্যাপার নয়। সমাজের অধিপতিদের ব্যক্তিগত স্বার্থ নির্ধারিত হচ্ছে, তারা তার ভাবনায় আমাকে পরিচালিত করছে, আমার শরীর থেকে রস নিংড়ে বেরিয়ে যাচ্ছে, অথচ সমাজ পরিবর্তন হচ্ছে না, এতেই তারা খুশি। সেই তেজ বেরিয়ে গেলে মানুষ ঠান্ডা হয়ে যায়, অবশ্যই তাই। অল্প বয়সী তরুণ বিপ্লবী মনস্তত্ত্বের মানুষকে যদি বেপথে পরিচালিত করে খাটানো হয়, তার মধ্যে তো পরিবর্তনের এনার্জিটাই লোপ পায়। সেটাই আসলে সমাজ অধিপতিরা চায়। তাতে করে ভূতের রাজত্বে আর কিছুই না থাক, অন্ন হোক, বস্ত্র হোক, স্বাস্থ্য হোক, শান্তি থাকে। সমাজ এটাই চাই। বাংলা একটি প্রচলিত প্রবাদ আছে, পিপু ফিসু, পিঠ পুড়ে যাচ্ছে ফিরোসো। তাই বলে উঠে এক বালতি জল দিয়ে আমার ঘরের আগুনকে নিভিয়ে দেওয়ার প্রবণতা আমার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না। মানুষ শান্তিপ্রিয়। সেই উটপাখি কবিতার মধ্যে করে একটি কথাই বারবার বলতে পারি, তুমি অন্ধ বলে কি তবে প্রলয় বন্ধ হবে? প্রলয় চলছে কিন্তু আমি অন্ধ আছি, আমি যেন দেখতে পাচ্ছি না আমার প্রলয়টা চলছে। এটা সমাজ নষ্ট হওয়ার নিদর্শন। তাতে কেউ কেউ ভালো থাকতে পারে, আমরা শান্তিতে থাকছি বলে মনে করতে পারি, আসলে এটাই অনিষ্টর মূল কারণ। কত যে শান্তি তার একটা দৃষ্টান্ত এই যে, অন্য সব দেশে ভূতের বাড়াবাড়ি হলে মানুষ অস্থির হয়ে ওঝার খোঁজে, এখানে সে চিন্তা নেই। অর্থাৎ ভূত বা যে সিস্টেম আমাদেরকে গ্রাস করে রেখেছে, সেই সিস্টেমকে ভাঙার জন্যে ওঝার মতো করে তো একটা সমাজ পরিবর্তনের কাণ্ডারি প্রয়োজন, যেটা পৃথিবীর সমস্ত দেশগুলোই রয়েছে। যেখানে মার্টিন লুথার কিং এর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে, যেখানে ভিয়েতনাম কম্বোডিয়ায় আন্দোলন হতে শুরু করার পরে, যেখানে লাতিন আমেরিকার গর্ভ থেকে শুরু করে মানুষ সাম্রাজ্য লোভীদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, আমরা পারছি না। এখানে সেই চিন্তা নেই, কারণ আমরা পারছি না। কেননা ওঝাকেই আগে ভাগে ভূতে পেয়ে বসে রয়েছে, এটাই ঘটনা। যে মানুষটি সমাজ পরিবর্তন করবে, তার মধ্যেই যদি পরিবর্তনহীনতার রোগ গ্রাস করতে পারে, তাহলে সমাজ পরিবর্তন হবে কিভাবে?
এভাবেই দিন চলতো। ভূত শাসনতন্ত্র নিয়ে কারো মনে দ্বিধা জাগতো না, চিরকালই গর্ব করতে পারতো যে এদের ভবিষ্যৎটা পোষা ভেড়ার মতো ভূতের খোঁটায় বাঁধা। সে ভবিষ্যতে ভ্যাও করে না, ম্যাও করে না, চুপ করে পড়ে থাকে মাটিতে, যেন একে চিরকালের মতো মাটি। তাই হচ্ছে, সমাজকে পরিবর্তন করবে একটা খোটা পুঁতে, তার মধ্যে ভেড়ার মতো করে আমাদের বেঁধে রেখে দিয়েছে, শুধুমাত্র ঘুরছি, রাউন্ড আপ করছি, কখনো দাঁড়িয়ে কোনো চেতনার মধ্যে রূপ নিয়ে বলতে পারছি না আমাকে কেন বেঁধে রাখা হয়েছে। কেবল অতি সামান্য একটা কারণে একটা মুশকিল বাঁধলো, সেই হচ্ছে এই যে পৃথিবীর অন্যান্য দেশগুলোকে ভূতে পাইনি। এইটাই ভালো, এটাই মঙ্গল। আমার বাবা ভূতে পেয়েছে, আমি বাঙালি পরিবর্তন করতে পারছি না, আমার দেশ ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করতে পারছে না, কিন্তু পৃথিবীর সব দেশ তো তা নয়। তাদের মধ্যে পরিবর্তন পেয়েছে, তারা আধুনিকতার উত্তরণের জন্য রাস্তায় নেমেছে, রেভলিউশন করেছে। তাই অন্য সব দেশে যত ঘানি ঘোরে তার থেকে তেল বেরোয় তাদের ভবিষ্যতের রথচক্রটাকে সচল রাখার জন্য, বুকের রক্ত পিষে ভূতের খপর ঢেলে দেওয়ার জন্য নয়। কাজে মানুষ সেখানে একেবারে জুড়িয়ে যায়নি, তারা ভয়ঙ্কর সজাগ আছে। পৃথিবীর অন্যান্য দেশ, তরুণ প্রজন্ম, যাদের দিয়ে সমাজ পরিবর্তনশীলতার রূপরেখা তৈরি করা হয়, যাদের মধ্যে দিয়ে পৃথিবীর অন্যান্য ভাবনা, বিজ্ঞানের আদর্শ, অর্থনৈতিক পরিবর্তনশীলতা, সমাজের গঠনতান্ত্রিকতার রূপরেখা তারা করতে পারে, যেখানে শাসক যদি একটুখানি ভুল করে তার বিরুদ্ধে তারা পরিবর্তনের আওয়াজ তুলতে পারে, যার জন্য তারা সজাগ আছে। আমরা সজাগ নেই, কিন্তু তার প্রভাব আমাদের মধ্যে পড়বে। এদিকে দিব্য ঠান্ডায় ভূতের রাজা জুড়ে খোকা ঘুমোলো, পাড়া জুড়োলো। সবাই তো ঘুমিয়ে পড়েছে, আমরা তো ঘুমিয়ে আছি, আমাদের মন ঘুমিয়ে আছে, পাড়া জুড়িয়েই আছে। সেইটা খোকার পক্ষে আরামের, খোকার অভিভাবকের পক্ষেও। আর পাড়ার কথা তো বলাই আছে। কিন্তু বর্গী এলো দেশে। কে সেই বর্গী? বর্গী বলতে সাধারণত আমরা বলতে পারি মহারাষ্ট্রীয় অশ্বারাহী এক সেনা টাইপের, যারা দস্যুবৃত্তিমূলক মনোবর্তের মাধ্যমে সমাজে লুটপাট করত। আসলে এই বর্গী বলতে গেলে আধুনিকতার উত্তরণের হাওয়া, যে হাওয়াটি আমাদের দেশে এসে পৌঁছেছিল, এবং সেই হাওয়ার প্রভাব, সেই প্রভাবে প্রভাবিত হয়ে আমরাও আধুনিকতার উত্তরণ ঘটাবো। তাই লেখক বলছেন, নইলে ছন্দ মেলে না, ইতিহাসের পথটি খোঁড়া হয়েই থাকে। দেশে যত শিরোমণি চূড়ামণি আছে সবাইকে জিজ্ঞাসা করা হলো এমন হলো কেন? যারা সমাজ অধিপতি, শিরোমণি বলতে গেলে আমরা সাধারণত কি বলতে পারি? সাধারণত আমরা বলতে পারি শিরভূষণ। সংস্কৃত সাহিত্যের যারা পণ্ডিত, সাধারণত তাদেরকেই আমরা বলতে পারি শিরোমণি। আর চূড়ামণি বলতে গেলে কি বলতে পারি? যারা উপাধিপ্রাপ্ত পণ্ডিত। তাহলে এই পণ্ডিতদের যখন জিজ্ঞাসা করা হলো যে বাবা পণ্ডিত, তোমরা আমাদের বলো তো দেখি আসলে ঘটনাটি কি ঘটেছে, তারা এক বাক্য শিখানেড়ে বলে এটা ভূতের দোষ নয়, ভূতের দেশের দোষ নয়, একমাত্র বর্গীরই দোষ। বর্গী আসে কেন? আমরা যখন কেউ কেউ পরিবর্তন করতে চাচ্ছি, আমাদের কেউ কেউ যখন সমাজের নিয়মকে মেনে চলতে চাচ্ছি না, আমরা যখন বলতে চাচ্ছি আমরা আধুনিকতার পথে উত্তরণ ঘটাতে চাই, আমাদের সমাজের অধিপতিদের যখন আমরা বলতে চাচ্ছি এই মন্দগুলো কেন হচ্ছে, তারা বলছে না না এটা তো মন্দ নয়, ও দোষ তো ওদের কয়েকজনের, ওই বর্গী এসছে, ওরা আমাদের ছেলেদেরকে বিগড়ে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, ওদের নষ্ট করে দেওয়ার জন্যই আমাদের সন্তান, আমাদের ছেলেরা আজ পরিবর্তনশীলতার রোগ জন্মেছে। এই রোগটাতে পাপ মাত্র। শুনে সকলেই বলল তা বটে, তা বটে। অত্যন্ত সান্ত্বনা বোধ করলো। দেশ জারি থাক, খিড়কির আনাচে কানাচে ঘোরা ভূতের পেয়াদা, আর সদরের রাস্তাঘাটে ঘোরে অভূতের পেয়াদা। ঘরে গেরস্তের টেকা দেয়, ঘর থেকে বেরোবারও পথ নেই। একদিক থেকে এ হাঁকে খাজনা দাও, আর একদিক থেকে ও হাঁকে খাজনা দাও। একটা কথা দাঁড়িয়েছে, খাজনা দেব কিস? আমার চলে ফেরা রাস্তা, আমার খিড়কির আনাচে কানাচে ভূত বা যেই প্রচলিত সিস্টেমের যেন একটা রক্ষাকর্তা পেয়াদা আমার দিকে যেন নজরদারি করে যেন লক্ষ্য করছে, এই মানুষটি, এই বেটাটি আবার নতুন করে পরিবর্তনের রোগ ধরে নিত। কেউ কেউ আমাকে হাতছানি দিচ্ছে, এসো এসো, তোমার প্রতিষ্ঠানিক রূপরেখাকে ভেঙে তুমি নতুন করে বাঁচো, তোমার সমাজের দিশারি তুমি হও। কিন্তু আমরা হতে পারছি না। আমরা যখনই হতে চাচ্ছি, কেউ কেউ যেন আমার ঘাড়ের কাছে ট্যাগলাইন ঝুলিয়ে দিয়ে বলছে খাজনা দে, তোর পিঠে কিন্তু মামলা ঠুকে দেব। আমাদের তখন ভয় এসে গেল, আমরা এই মামলা, এই খাজনাটি দেব কি? এতকাল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে ঝাঁকে ঝাঁকে নানা জাতের বুলবুলি এসে বেবাক ধান খেয়ে গেল, কারো হুঁশ ছিল না। জগতে যারা হুঁশিয়ার এরা তাদের কাছে ঘেঁষতে চায় না, প্রায় প্রায়শ্চিত্ত করতে হয়। আমাদের সমাজে বুলবুলিতে ধান খাওয়া বলতে গেলে কি? স্বাধীনতা পূর্ববর্তী সময়ে শুধু তো ব্রিটিশ এসে হাজির হয়নি,
তার আগে ওলন্দাজরা এসছে, পর্তুগিজরা এসছে, হুন এসছে, শক এসছে, মুঘল এসছে, পাঠান এসছে। তারা যে এসে আমাদের দেশের সম্পদকে কুক্ষিগত করে আমাদের সম্পদকে খেয়ে বেরিয়ে গেছে এখান থেকে, আমরা কখনো কিন্তু তাদের কাছে প্রশ্নচিহ্ন তুলিনি। আজ প্রশ্নচিহ্ন তুলছি কাদের কাছে? যেহেতু তারা শিক্ষিত, শিক্ষিত মনকে দেখে আমরা হুঙ্কার দিতে পারিনি। আজ অশিক্ষিত জাতি আজ তার শ্রেণীবদ্ধ জাতির কাছে আজকে প্রশ্ন তুলছে, তার জন্য আমরাও যেন চুপ হয়ে আছি। কিন্তু তারা আকর্ষক এদের অত্যন্ত কাছে ঘেঁষে এবং প্রায়শ্চিত্তও করে না। শিক্ষিতরা প্রায়শ্চিত্ত দোরগোড়া মানায় না। শিরামণি চূড়ামণির দল পুঁথিকুলে বলে, বেহুশ যারা তারাই পবিত্র, হুঁশিয়ার যারা তারাই অসুচি। খুব ইম্পর্টেন্ট লাইন। বেহুশ যারা তারাই পবিত্র, হুঁশিয়ার যারা তারা অসুচি। সমাজ আমাকে নির্ধারিত রূপ দিয়েছে। তুমি যদি ভাবতে চাও, তুমি যদি আধুনিকতার উত্তরণ ঘটাতে চাও, তুমি যদি চিন্তা করো, তুমি তাহলে অপবিত্র। তুমি যদি সবকিছু মেনে নাও, তুমি তাহলে পবিত্র মানুষ। তুমি না মানতে চাইলেই তুমি অসুচি, অশৌচ। তুমি মেনে নিলেই তুমি পবিত্র। তুমি বেহুশ, তুমি ঘুমিয়ে থাকো, তোমাকে বলা হচ্ছে তুমি পবিত্র। এভাবে তোমাকে নষ্ট করা হয়েছে, এভাবে সমাজকে নষ্ট করা হচ্ছে। অতএব হুঁশিয়ারদের প্রতি উদাসীন থেকো, প্রদুব্ধমেব সত্যম। হুঁশিয়ারদের প্রতি উদাসীন থেকো। তারা বলছে যারা হুঁশিয়ার, যারা বুদ্ধিমত্তা, তারা যেন সবসময় ঘুমিয়ে থাকে, তারা যেন সুপ্ত হয়ে থাকে, তারা যেন জেগে না ওঠে। শুনে সকলের অত্যন্ত আনন্দ হয়, কিন্তু তৎসত্ত্বেও প্রশ্নকে ঠেকানো যায় না। খাজনা দেব কি? খাজনা আমাকে যে বিনষ্ট করা হচ্ছে, আমার সমাজ থেকে আমাকে যে উচ্ছিষ্ট করে রেখে দেওয়া হচ্ছে, আমাকে যে আধুনিকতার পথে যে আগাবো, সে আগানোর রাস্তাটা খুঁজবো কি করে? আমাকে এভাবে নষ্ট করা হচ্ছে কেন? শ্মশান থেকে, মশান থেকে ঝোড়ো হাওয়ায় হা হা করে উত্তর আসে, আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে। মশান শব্দের অর্থ সাধারণত বলির কাঠ বা বলির স্থান। সমস্ত জায়গা থেকে কোথাও যেন আমার জন্য উত্তর ভেসে আসছে। কিসের খাজনা তোর? তোর সম্মান বিলিয়ে দিবি, তোর ইজ্জত বিলিয়ে দিবি, তোর ধর্ম বিলিয়ে দিবি, তোর বুকের রক্ত নষ্ট হবে, যেগুলোর মাধ্যমে ওরা তোকে নষ্ট করতে চাচ্ছে। এই সমস্ত কিছু বিলিয়ে দিয়ে দিলেও দে, কিন্তু তুই সমাজ পরিবর্তনশীলতার হাত ধর। প্রশ্নমাত্রের দোষ এই যে যখন আসে একা আসে না। তাই আরো একটা প্রশ্ন উঠে পড়েছে, ভূতের শাসনকাল কি অনন্তকাল চলবে? এটাই ঠিক। যারা প্রশ্ন করে, যারা জানতে চায়, তাদের তো প্রশ্ন আসে। কিউরিওসিটি এমন, তুমি আমাকে প্রশ্ন করলে, আমি তোমাকে উত্তর দিলাম, তুমি সন্তুষ্ট হলে না, তুমি আবার প্রশ্ন করলে। তোমাকে উত্তর দিলাম, তুমি আবার সন্তুষ্ট হতে পারলে, তুমি আবার প্রশ্ন করলে। কিন্তু যখন আমি তোমাকে একটি প্রশ্ন করতে দিলাম না, তখনই কিন্তু তোমার যাবতীয় প্রশ্ন, তোমার যাবতীয় আগ্রহ কিন্তু দমে গেল। সমাজ অধিপতিরা সেটাই চাইছে, তুমি যাতে প্রশ্ন না করতে পারো। কেউ কেউ প্রশ্ন করতে শুরু করছে, এই শাসনকালটা কি সারা জীবন চলবে? শুনে ঘুম পাড়ানি মাসি বসি আর মাস্তুত পিস্তুত দল কানে হাত দিয়ে বলে, কি সর্বনাশ! এমন প্রশ্ন তো বাপের জন্মে শুনিনি। যখন তুমি প্রশ্ন করছো, এই সিস্টেম কি সারা জীবনের? কেউ কেউ বলছে, এ প্রশ্ন করছিস কেন, এ প্রশ্ন করছিস কেন? এমন প্রশ্ন করতে নেই। তাহলে সনাতন ঘুমের কি হবে? সেই আদিমতম সকল জাগরণের চেয়ে প্রাচীনতম ঘুম, যে ঘুমের মধ্যে দিয়ে আমাদেরকে আটকে রেখে দেওয়া হয়েছে, যেন মমির গল্পের মতো করে, যেন আমাকে জীবিত দাফন করে দেওয়া হয়েছে। কোনো একটি তালা মোড়া দেওয়ার মাধ্যমে আমার জ্ঞানের চেতনার ঘুম ভাঙানো হচ্ছে। সমাজ তো আসলে কখনো চায় না আমার ঘুম ভাঙুক, তার জন্যই তারা ভয় পায় বারবার। তারা চায় আমি ঘুমিয়েই থাকি। প্রশ্নকারী বলে, সে তো বুঝলুম, কিন্তু আধুনিকতম বুলবুলির ঝাঁক আর উপস্থিততম বর্গীর ঝাঁক, এদের কি করা যায়? অর্থাৎ প্রশ্নকর্তা চাইছে আধুনিকতম বুলবুলির ঝাঁক, এই সমাজের যারা নতুন করে পরিবর্তনের রূপরেখা তুলে যাচ্ছে, তারা চাইছে এই পরিবর্তনের রূপরেখা নিয়ে যারা আসছে, ওদেরকে তো এখান থেকে সরাতে হবে। নইলে আমার সমাজের অল্প বয়সী ছেলেরা যারা পরিবর্তনশীলতার স্রোত যাদের মধ্যে আসছে, সেই স্রোতকে ভাঙার জন্য তো আগে যারা আধুনিকতা দেখাচ্ছে তাদেরকে নষ্ট করতে হবে। মাসিপিসি বলেন, মাসিপিসি আসলে এই সমাজের এই অধিপতিগুলো, মাসিপিসি আসলে সমাজের এই গণ্যমান্য শ্রেণীবদ্ধ মানুষগুলো যারা তাদের সিস্টেমকে কখনো নষ্ট করতে চায়নি, তারা বলছে আমাদের পরিবর্তনশীলতাকে তারা দুটো দিক দিয়ে নষ্ট করবে। কি? বুলবুলির ঝাঁককে কৃষ্ণ নাম শোনাবো আর বর্গীর দলকেও। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রশ্ন।
সমাজের অপেক্ষাকৃত উন্নত রাষ্ট্র কখনো ধর্মীয় চেতনার দ্বারা পরিচালিত হতে পারে না। কিন্তু আমাদের সমস্যা, আমার জাতিগত সমস্যা, যেখানে ধর্মের রূপরেখাকে আমার কানের মধ্যে পৌঁছে দেওয়া হলো। আমি যখন পরিবর্তন করতে চাইছি আমাকে বলা হচ্ছে তোমার ধর্ম কিন্তু এটা মেনে নেবে না। তাহলে যারা বুলবুলির মতো আসছে তাদেরকে বলা হচ্ছে, ধর্মের কথা শুনিয়ে তাদেরকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে। যারা বর্গীর মতো আধুনিকতার রূপ নিয়ে আমাদের কানের কাছে আসছে তাদেরকেও যেন ধর্মের কথা শুনিয়ে নষ্ট করে দেওয়া হচ্ছে। অর্বাচীনেরা উদ্যত হয়ে বলে যেমন করে পারি ভূত ছাড়াবো। অর্বাচীনেরা বলতে গেলে আমাদের মতো যারা আধুনিকতা রূপ প্রকাশ, অর্বাচীন বলতে গেলে সাধারণত মানে লেখকের ভাব নাই, অকালপক্ষ, অল্প বয়সে যারা বেশি বুঝে গেছে, যারা সমাজ বলছে অল্প বয়সে বেশি বুঝে গেছে, কিন্তু আসলে সমাজের পরিবর্তনের এরাই কাণ্ডারি। সমাজ যেন এদেরকে যখন প্রশ্ন করছে ওরা বলছে আমি ওসব বুঝি না, আমরা এই সিস্টেমকে ভাঙবো। ভূতের নায়ক চোখ পাকিয়ে বলে চুপ, এখনো ঘানি অচল হয়নি। আমরা যখন পরিবর্তনের কথা বলছি কেউ কেউ আমাদের উপর শাসানি দিচ্ছে, শুনে দেশের লোক স্তব্ধ হয়ে, দেশের খোকা নিস্তব্ধ হয়, তারপরে পাশ ফিরে শুয়ে পড়ে। মোদ্দা কথা হচ্ছে বুড়ো কর্তা বেঁচেও নেই মরেও নেই, ভূত হয়ে আছে। যে সিস্টেমটা চলে যাচ্ছে সেই সিস্টেমটা চলে যেতে দাও, কেন তাকে আবার আঁকড়ে রাখছো? দেশটাকে সে নাড়েও না অথচ ছাড়েও না। ছাড়াবে কে? সিস্টেম কখনো ছাড়তে পারে না, সিস্টেমকে ব্রেক করে নতুন সিস্টেম আনতে হবে। দেশের মধ্যে দুটো একটা মানুষ যারা দিনের বেলা নায়েবের হয়ে কথা কয় না, তারা গভীর রাতে হাত জোড় করে বলে কর্তা এখনো কি ছাড়বার সময় হয়নি? কথা বলেন ওরে অবোধ, আমার ধরাও নেই ছাড়াও নেই, তোরা ছাড়লেই আমার ছাড়া। কর্তা বলছেন তোরা আমাকে ধরিস না অবোধ, আমি কি করে তোদের ছেড়ে যাব? তোরা আমাকে ছেড়ে দে, তোরা নতুন পথের দিকে দিশারি হ, আমি তোদেরকে পথ দেব, আমি তোদেরকে রাস্তা দেব। কি করে? তোরাই রাস্তা খুঁজে বের করে। মানুষ বলছে, তারা বলে ভয় করে যে কর্তা, এই ভয়। কর্তা বলেন সেইখানেই তো ভূত। এই ভয় মানুষের মধ্যে এমন দৃঢ়ভাবে বসে রয়েছে, এই ভয়ের থেকে মুক্তি পাওয়ার জন্যেই, মুক্তি না পাওয়ার জন্যই সমাজ পরিবর্তন হতে পারছে না। কর্তাও চাই এই ভয়ের বিলুপ্ত ঘটুক, এই ভয়ের বিনাশ ঘটুক, তাহলেই সমাজ সভ্যতার আধুনিকরণ হবে, রূপরেখার দিকে আমরা দৌড়তে পারবো। সেই আধুনিকতার রূপরেখা বা সেই আধুনিকতার উত্তরণের দিকে দৌড়ানোর যে গল্প, যে চেতনা, সেটি কর্তার ভূত। তোমাদের জন্য কর্তার ভূত আলাপ আলোচনা হয়েছে, তার প্রেক্ষাপট, তার বিষয়বস্তু, তার আভ্যন্তরীণ গভীরতা, তার লাইন টু লাইন তোমাদের জন্য পড়ানো হয়েছে। যেখানে তোমরা অসুবিধা বোধ করবে নিশ্চিতভাবে আমাদের জানাবে। কর্তার ভূতের পর্ব আপাতত আমরা এইখানে সমাপ্ত করলাম। পরবর্তী দিনে আমরা অন্য ক্লাসের দিকে আগাবো। তোমরা বাড়িতেই থাকো, সুস্থ থাকো।